আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে সম্প্রতি হাইকোর্ট একটি রায় দিয়েছে। এই ভিডিওর শুরুতে আমি প্রথমে বলে নিচ্ছি যাদের কারণে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, যারা মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছেন, তাদের প্রতি যথাযথ সম্মান রেখে আমি আমার আজকের ভিডিওটি বানাচ্ছি। দেখুন, রাষ্ট্র যদি সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রাখতে চায়, তাহলে রাষ্ট্রকে নাগরিকদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া জরুরি বলে আমি মনে করছি। একজন নাগরিক হিসেবে আমরা জানতে চাই, রাষ্ট্র যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, তাহলে মুক্তিযোদ্ধা কোটা 30% পুনর্বহাল করুক, কিংবা এটিকে 50% উন্নতি করুক, কিংবা শতভাগ মুক্তিযোদ্ধা কোটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করুক, তাদের নাগরিকদের কোনো সমস্যা থাকবে না। এই প্রশ্নগুলো উত্থাপনের পূর্বে আমি আপনাদের বাংলাদেশের বর্তমানে কোটা সিস্টেমের যে ওভারঅল সিচুয়েশন সেটিকে একটু দেখানোর চেষ্টা করি। প্রথমত আপনারা জানেন যে প্রত্যেকটা রাষ্ট্রের এডুকেশন সেক্টরের সবচেয়ে কি ফ্যাক্টর হচ্ছে তার প্রাইমারি এডুকেশন। বাংলাদেশে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে, সেখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেখানে 60% নারী কোটা রয়েছে। বাংলাদেশের রেলওয়ে খাতে পোষ্য কোটার নামে সেখানে 80% কোটা রাখা হয়েছে। প্রথম শ্রেণীর সরকারি চাকুরিতে জেলা কোটা, নারী কোটা, বিভিন্ন কোটা মিলিয়ে সেখানে 56% কোটা ব্যবস্থা প্রয়োগ করা হয়। এখন এই যে কোটা ব্যবস্থাটা, আপনারা জানেন যে সারা বিশ্বে তারা ইউনিভার্সিটিগুলোতে এই কোটা সিস্টেম কিংবা অ্যাফার্মেটিভ অ্যাকশনকে তারা অ্যাপ্লাই করলেও, বিশেষ করে সরকারি চাকুরির ক্ষেত্রে তারা কোটা ব্যবস্থা অ্যাপ্লাই করার দিকে তারা কিন্তু আসলে নিরুৎসাহিত করছে। সেখানে তারা সরকারি চাকুরির ক্ষেত্রে বিভিন্ন দেশ তারা মেরিটোক্রাসিকে প্রাধান্য দিচ্ছে। সারা বিশ্ব যখন মেরিটোক্রাসিকে প্রাধান্য দিচ্ছে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে, সেখানে বাংলাদেশে কোটা ব্যবস্থা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন আপনি দেখুন, সারা বহির্বিশ্বে যে কোটা ব্যবস্থা অ্যাপ্লাই করার মোটা দাগে 3টা কারণ আপনি পাবেন। প্রথম যে বহির্বিশ্বে কোটা ব্যবস্থা অ্যাপ্লাই করার যে প্রথম কারণটি, সেটি হচ্ছে আপনার রেপারেশন বা ক্ষতিপূরণ হিসেবে একটা বিশেষ কমিউনিটিকে এই ক্ষতিপূরণ হিসেবে এই কোটা ব্যবস্থাটা তাদেরকে দেওয়া হয়। প্রথমত আপনি দেখুন, এই যে রেপারেশন বা ক্ষতিপূরণ নামে যে কোটা ব্যবস্থা, সেটি আসলে আমেরিকাতে অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে পরিচিত। এটা মূলত আমেরিকার যে আসলে ব্ল্যাক কমিউনিটি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, কারণ ব্ল্যাক কমিউনিটি তারা যুগ যুগ ধরে আমেরিকাতে আসলে নির্যাতনের শিকার হয়েছে, তাদের উপর বিভিন্ন বৈষম্য করা হয়েছে, তাদের উপর যে পাস্ট ইনজাস্টিস হিসেবে তাদের এই বর্তমান যে জেনারেশন যারা রয়েছে, এই জেনারেশনদেরকে অর্থাৎ ব্ল্যাক কমিউনিটিকে, কৃষ্ণাঙ্গ পিপলদেরকে একটা কোটা ব্যবস্থা বা ক্ষতিপূরণ হিসেবে রাখা হয়েছে। 2 নম্বর, সারা বহির্বিশ্বে আপনি যে কোটা ব্যবস্থা অ্যাপ্লাইয়ের যে দ্বিতীয় কারণটি আপনি পাবেন, সেটি হচ্ছে ডাইভার্সিটি প্রমোশন। ডাইভার্সিটি প্রমোশন হচ্ছে, আপনারা জানেন যে একটা রাষ্ট্রের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন সেক্টরিয়ান কমিউনিটি, বিভিন্ন গোষ্ঠী অবস্থান করে। এখন একটা রাষ্ট্র যাতে এই সকল গোষ্ঠীগুলোর মধ্যে একটা অ্যামালগেমেশন ঘটাতে পারে, একটা কালচারাল বা সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আসতে পারে, সে কারণে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কমিউনিটি বেসড কোটা সিস্টেম রাখা হয়েছে। অর্থাৎ এই কমিউনিটির জন্য 10%, ওই কমিউনিটির জন্য 10%, ওই কমিউনিটির জন্য 30%, এভাবে একটা কালচারাল অ্যামালগেমেশন যাতে সারা দেশে ঘটে ইউনিভার্সিটি, সে কারণে কালচারাল ডাইভার্সিটি প্রমোশনের নামে এক ধরনের কোটা ব্যবস্থা চালু রয়েছে। সারা বিশ্বে কোটা ব্যবস্থা চালু রাখার 3 নম্বর যে কারণটি আপনারা দেখতে পাবেন, সেটি হচ্ছে আপনারা জানেন যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস হিসেবে সেটিকে দেখানো হয়। সেটি হচ্ছে একটা রাষ্ট্রের উন্নয়নের সাথে যদি কোনো জাতি খাপ খাওয়াতে না পারে, যদি কোনো পিছিয়ে পড়া জাতি একটা রাষ্ট্রে বসবাস করে, তখন ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাষ্ট্রের উন্নয়নের সমান তালে তাকে তাল মিলাতে যেন পারে, তাদেরকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র কোটা ব্যবস্থা চালু রাখে। আপনি যদি বাংলাদেশের সংবিধানের দিকে তাকান, সংবিধানও কিন্তু এটি বলা আছে, বাংলাদেশের কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাকে উন্নয়নের সমান তালে আনয়নের জন্য রাষ্ট্র চাইলে তাদের জন্য স্পেসিফিক কোটা ব্যবস্থা চালু রাখতে পারে। এখন এই যে বহির্বিশ্বে যে 3 ধরনের কোটা সিস্টেম চালু রয়েছে, এখন আমি যদি বাংলাদেশের প্রথম শ্রেণীর সরকারি চাকুরিতে এই মুক্তিযোদ্ধা কোটা 30% পুনর্বহাল করতে চাই, তাহলে নাগরিকদের যে প্রশ্নটি, সেটি হচ্ছে আসলে এই মুক্তিযোদ্ধাদের যাদের জন্য এই কোটা ব্যবস্থাটি চালু করা হচ্ছে, তারা আসলে কোন স্পেসিফিক ক্যাটাগরিতে পড়ে? তারা কি আসলে রেপারেশন বা ক্ষতিপূরণ ক্যাটাগরিতে তাদেরকে আমি এই কোটা পুনর্বহাল করছি, নাকি তাদেরকে ডাইভার্সিটি প্রমোশনের নামে তাদেরকে আমি এই কোটা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করছি, নাকি তাদেরকে রাষ্ট্র পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী হিসেবে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে তাদেরকে কোটা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের নামে? এখন আসলে রাষ্ট্র কোন ক্যাটাগরিতে তাদেরকে এই কোটা ব্যবস্থাটা পুনর্বহাল করার জন্য রাষ্ট্র চাচ্ছে আর কি, এটা আমরা নাগরিকদের জানতে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই কোটা ব্যবস্থার ব্যাপারে রাষ্ট্রের কাছে যে আরেকটি প্রশ্ন জানতে যাচ্ছি, তার আগে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড বা একটি কেস স্টাডির দিকে যেতে হবে। আপনারা জানেন যে 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস ল স্কুলে এই কোটা ব্যবস্থা বা অ্যাফার্মেটিভ অ্যাকশন নিয়ে সবচেয়ে বড় বিতর্কটি হয় বহির্বিশ্বে। এই বিতর্কটি হচ্ছে, আপনারা জানেন যে ইউনিভার্সিটি অফ টেক্সাস 1950-এর দশকে যে ল স্কুল রয়েছে, সেখানে তারা এই কোটা ব্যবস্থা অ্যাপ্লাই করে, সেখানে তারা এডমিশন টেস্ট পরিচালনা করে। সেখানে ব্যাপারটি এমন ঘটে, ধরুন যে 250 জন স্টুডেন্টকে তারা কোটা ব্যবস্থা অ্যাপ্লাই করার মাধ্যমে ওই বছর ইউনিভার্সিটিতে তারা
এডমিশনের সুযোগ দিয়েছে। এখন 251তম যে মেয়েটা হয়েছিল, ওই মেয়েটা ছিল শ্বেতাঙ্গ। সে দেখলো যে তার আশেপাশে যে ফ্রেন্ডরা ওই ইউনিভার্সিটি, টেক্সাস ইউনিভার্সিটি এডমিশনের সুযোগ পেয়েছে, তারা তার তুলনায় অনেক বেশি কম নাম্বার পেয়েছে। সে দেখলো যে তাদের থেকে বেশি নাম্বার পেয়েও সেই ইউনিভার্সিটিতে এডমিশনের ভর্তির সুযোগটি পেল না, কারণ ইউনিভার্সিটি সেখানে কোটা অ্যাপ্লাই করেছে। সে তখন সেটাকে হাইকোর্ট পর্যন্ত এই কেস গড়ায়। সে যখন হাইকোর্টে রিট করে, তখন যখন হাইকোর্ট ইউনিভার্সিটির এডমিশন অথরিটি এবং ওই মেয়েটিকে ডেকে নিয়ে তাদের বক্তব্য জানতে চায়, তখন ইউনিভার্সিটি বলার চেষ্টা করেছিল যে আমরা আসলে ইউনিভার্সিটিতে আমরা কালচারাল ডাইভার্সিটি প্রমোশনের জন্য এই কোটা ব্যবস্থা অ্যাপ্লাই করে আমরা আসলে এডমিশনের সুযোগটি দিয়েছি। এখানে যে কারণে কিছু স্টুডেন্ট তারা বেশি মার্কস পেয়েও তারা আসলে এডমিশনের সুযোগটি পায়নি বা তারা ইউনিভার্সিটিতে কোয়ালিফাই করতে পারেনি। যখন ওই মেয়ের বক্তব্যটি নেওয়া হয়, ওই মেয়ে এমনটি বলার চেষ্টা করেছিল, আমি একজন মানুষ হিসেবে আমি আসলে কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করব, আমি কোন কমিউনিটিতে জন্মগ্রহণ করব, আমি একটা ব্ল্যাক বা কৃষ্ণাঙ্গ ফ্যামিলিতে জন্মগ্রহণ করব নাকি আমি একটা হোয়াইট ফ্যামিলিতে জন্মগ্রহণ করব, সেটার উপর আমার কোনো হাত নেই। যেটার উপর আমার কোনো হাত নেই সেটার উপর ভিত্তি করে ইউনিভার্সিটি আমার উপর ইনজাস্টিস করতে পারে না। তখন লোয়ার কোর্ট সিদ্ধান্ত দিয়েছিল ইউনিভার্সিটি অথরিটি যেন ওই মেয়েটিকে ভর্তির সুযোগটি দেয়। এখন বাংলাদেশের যে কোটা ব্যবস্থা, যে পুনর্বহলের কথা যে চলছে, এক্ষেত্রে আমরা রাষ্ট্রের কাছে এই বিষয়টি জানতে চাচ্ছি যে আমরা একজন মুক্তিযোদ্ধার ঘরে জন্মগ্রহণ করব নাকি একজন নন মুক্তিযোদ্ধার ঘরে জন্মগ্রহণ করব, এটি আসলে আমাদের হাতে নেই। যেই বিষয়টি অর্থাৎ আমার জন্মগ্রহণ, আমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করব, যেটির উপর আমার নিয়ন্ত্রণ নেই, সেটির উপর ভিত্তি করে সরকার এই রকম কোটা ব্যবস্থা বা কোটা সিস্টেম চালু রাখতে পারে কিনা। রাষ্ট্রের কাছে যে তৃতীয় যে প্রশ্নটি আমাদের, সেটি হচ্ছে, আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার যে কোটা ব্যবস্থাটি পুনর্বহলের কথা বলা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে, আপনারা জানেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণদের জন্য 30, যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তাদের জন্য বয়সটি হচ্ছে আপনার 32। এখন 53 বছর আগে যারা মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের সন্তান যারা রয়েছে তাদের কারো বয়স আসলে 30-এর আশেপাশে না, তাদের অনেকের বয়স হচ্ছে আপনার 45 বছর বয়স, কারো 40-এর উপরে, কাদের 35, অর্থাৎ তাদের কারো বয়সই কিন্তু সরকারি চাকরিতে প্রবেশ করার মতো বয়স না। তাহলে তাদের বয়স যদি 30-এর উপরে, তাহলে এই মুক্তিযোদ্ধা কোটা এটা আসলে কাদের জন্য অ্যাপ্লাই করা হবে? এই মুক্তিযোদ্ধা কোটা যদি তাদের মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য অ্যাপ্লাই করা হয়, তাহলে নাগরিকদের যে প্রশ্ন সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে এই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের অবদানটা আসলে কি, তাদের কোন অবদানের পরিপ্রেক্ষিতে তাদেরকে আসলে কোটা নামে একটা বিশেষ সুযোগ সুবিধা রাষ্ট্র দিচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি না দিয়ে রাষ্ট্র যদি কোটা ব্যবস্থা পুনর্বহল করে, তাহলে আসলে রাষ্ট্রেরই ক্ষতিগ্রস্ত হবে। এটা দুইটা দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। প্রথমত ক্ষতিগ্রস্ত হবে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা মহান মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের প্রতি বর্তমান জেনারেশনের একটা বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তাদের প্রতি, তাদের ফ্যামিলির প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যেটা বর্তমানে অলরেডি চলমান। আশা করি যে রাষ্ট্র এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত হবে। তো যে দ্বিতীয় যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে রাষ্ট্র নিজে ক্ষতিগ্রস্ত হবে। এখানে বিশেষ করে বিসিএস আমি যদি এই কোটা ব্যবস্থাটা অ্যাপ্লাই করি, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে বিশেষ করে যে মেধাবীরা তারা কিন্তু বঞ্চিত হবে। এখন রাষ্ট্রের পলিসি নির্ধারণে, রাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণে সেখানে কিন্তু আসলে মেধাবীদের কোনো বিকল্প নাই। এরকম একটা সিচুয়েশনে আমরা যদি সেখানে কোটা ব্যবস্থাটা অ্যাপ্লাই করি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে যোগ্যদের তুলনায় অযোগ্যরা সেখানে সুযোগটি পেয়ে যাবে। একজন অযোগ্য যখন রাষ্ট্রের পলিসি মেকার হবে, তার কাছ থেকে আসলে রাষ্ট্র খুব বেশি ভালো ধরনের বা অ্যাপ্লিকেবল পলিসি রাষ্ট্র আশা করতে পারবে না। একজন কোটা অ্যাপ্লাই করে যখন একজন ফরেন ক্যাডার হবে, তখন দেখা যাবে যে সে আসলে ভালো করে একটা লাইন ইংরেজিও বলতে পারে না। তাহলে সে আসলে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের কানেকশনটা সে আসলে কিভাবে করবে? আলটিমেটলি রাষ্ট্র যদি নাগরিকদের এই প্রশ্নগুলোর উত্তর যদি না দিয়ে কোটা ব্যবস্থা যদি অ্যাপ্লাই করে, তাহলে আলটিমেটলি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের প্রতি মানুষের যে সম্মান, সেটার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।